আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে গত 21শে এপ্রিল 2025 তারিখে ভ্যাটিকান সিটির পোপ বা সমগ্র খ্রিস্টান ধর্মাবলম্বী যত মানুষ আছে তাদের ধর্মীয় প্রধান নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। এই প্রবল শোকের মধ্যেও খুব শীঘ্রই তাদের জন্য একটা আনন্দের মুহূর্ত অপেক্ষা করছে বা তারা একটা আনন্দের উৎসবের প্রস্তুতি নিচ্ছে। সেটা হচ্ছে তাদের নতুন পোপ বেছে নেয়ার যে উৎসব সেটা। এই পোপ নতুন পোপ বেছে নেওয়ার যে প্রক্রিয়া এটা খুব জটিল এবং রহস্যময় একটা প্রক্রিয়া, সেই সঙ্গে এটা খুব ইন্টারেস্টিংও। তাই আমার কাছে মনে হলো যে এই ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, আর আশা করছি ভিডিওটা আপনাদের খুব উপভোগ্য হবে। চলেন শুরু করা যাক। প্রথমত যে জিনিসটা বোঝাটা জরুরি সেটা হলো পোপ নির্বাচনটা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট নির্বাচন করার মতন 4-5 বছর পর পর একটা নির্বাচন হবে এরকম কোনো ব্যাপার না। নতুন পোপ নির্বাচিত হতে পারেন দুইটা কারণে। প্রথমটা হলো যে পোপ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, যেমন পোপ ফ্রান্সিসের আগে যিনি ছিলেন পোপ বেনেডিক্ট, উনি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন, তার ফলে পোপ ফ্রান্সিস নির্বাচিত হন। আবার পোপ ফ্রান্সিস এখন মারা গেছেন, তার বদলে অন্য একজন হয়তোবা পোপ নির্বাচিত হবেন এবং 4-5 বছর পর পর প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী এই পদটা বদলে ফেলার কোনো সুযোগ নেই। তো যাই হোক, এই পোপ নির্বাচন প্রক্রিয়াটা খুব ভালোভাবে বুঝতে হলে আপনাদেরকে একটা ইংরেজি শব্দ খুব ভালোভাবে বুঝতে হবে, সেটা হলো কার্ডিনাল। এই কার্ডিনাল হলো একটা অনেকজন সদস্য মিলে একটা গভর্নিং বডির মতন, যারা কোনো একটা কিছুকে নেতৃত্ব দেন। এই কার্ডিনাল ভ্যাটিকান সিটি বা খ্রিস্ট ধর্মের পার্সপেক্টিভে বোঝায় যে এমন একটা দল যেখানে 200 থেকে 300 জন সদস্য থাকেন এবং তারা হলেন খ্রিস্ট ধর্মের সবচেয়ে জ্ঞানী, পণ্ডিত এবং সবচেয়ে ধার্মিক চার্চের বিশপ বা চার্চের ফাদাররা। সাধারণত খ্রিস্ট ধর্মের যে কোনো বিষয়ে সবচেয়ে বড় সিদ্ধান্তগুলি তারাই নিয়ে থাকেন। পোপ নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা ব্যতিক্রম না। পোপও নির্বাচন করে থাকেন ভ্যাটিকানের এই যে 200 থেকে 300 সদস্য বিশিষ্ট যে কার্ডিনাল বডি আছে তারা। যেমন বর্তমান যে কার্ডিনাল বডি, এটা হলো 252 জন সদস্য নিয়ে গঠিত একটা কমিটির মতন। এই কার্ডিনাল কমিটিটা কে গঠন করেন? যিনি পোপ থাকেন তিনি সারা পৃথিবী থেকে সবচেয়ে জ্ঞানী, পণ্ডিত, ধার্মিক এবং সৎ যে ফাদার বা বিশপরা থাকেন তাদের মধ্য থেকে বেছে নেন। যেমন সর্বশেষ যে পোপ ফ্রান্সিস, উনি ওনার কার্ডিনাল বডিটা বেছে নিয়েছিলেন 252 সদস্য বিশিষ্ট। এখন উনি মারা যাওয়ার পর যে নতুন পোপ নির্বাচিত হবে সেই পোপকেও বেছে নেবেন এই 252 জন যে সদস্য আছেন, যে কার্ডিনাল বডি আছে তারা। তো এই পুরো প্রক্রিয়াটা বোঝার জন্য তিনটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বোঝাটা খুব জরুরি। প্রথমটা হচ্ছে এই কার্ডিনাল বডি সবাই কিন্তু ভোট দিতে পারে না। যেমন আমরা জানি যে কার্ডিনাল বডিতে 252 জন আছে, ভোট দিতে পারবে শুধুমাত্র যাদের বয়স 80 বা তার কম। যেমন বর্তমানে 252 জন কার্ডিনাল বডিতে যারা আছেন এই মেম্বারদের মধ্যে 135 জনের বয়স 80 বা তার কম, অর্থাৎ পরবর্তী যে পোপ নির্বাচিত হবে সেখানে ভোট দিবেন 135 জন মেম্বার। দ্বিতীয় যে ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদেরকে বুঝতে হবে সেটা হলো এইটা ট্রেডিশনাল নির্বাচনের মতো না যে 100 জন মানুষ ভোট দিচ্ছে, তার মধ্যে আমি যদি 51 জন ভোট পাই তার মানে আমি নির্বাচিত হয়ে গেলাম। বিষয়টা এরকম হয় না। এখানে আপনাকে যদি নির্বাচিত হতে হয় তাহলে কমপক্ষে 2/3 ভোট পেতে হবে। অর্থাৎ এই যে 135 জনের যে কার্ডিনাল বডি আছে, কাউকে যদি পোপ নির্বাচিত হতে হয় তাহলে তাকে কমপক্ষে 90 ভোট বা ওই 135-এর 2/3 ভোট পেতে হবে। তৃতীয় যে ফ্যাক্টটা সেটা হলো এই যে আপনি কাকে নির্বাচিত করবেন পোপ হিসেবে, এটার কিন্তু নির্দিষ্ট কোনো প্রার্থী নাই যে 2 জন 3 জন বা 4 জন প্রার্থী আছে এর মধ্যে থেকে 135 জন যে কাউকে বেছে নেবে, এমনটা হয় না। বরং এখানে যে কোনো প্রাপ্ত বয়স্ক ব্যাপটাইজড ক্যাথলিক খ্রিস্টানকেই একজন কার্ডিনাল বডির মেম্বার বেছে নিতে পারেন, সেটা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন। তবে কার্ডিনাল বডির বাইরে গিয়ে সাধারণত কেউ পোপ হন না। গত 600 বছরের ইতিহাসে এমনটা রেকর্ড নেই। কার্ডিনাল বডির বাইরে গিয়ে পোপ নির্বাচিত হয়েছিলেন এর আগে প্রায় 600 বছর আগে, 1370 সালের দিকে।
তো যাই হোক, ওইটা ভিন্ন আলোচনার বিষয়, ওইটাতে আমরা পরে কোনো এক সময় আলোচনা করব। এখন এই কার্ডিনাল বডির ভেতর থেকে দেখা যায় যে সবাই মিলে ভোট দেওয়াটা শুরু করে, এবং এর মধ্যে 2/3 ভোট যিনি পান তিনি সাধারণত পোপ হন। এখন কি হবে যদি ধরেন কেউ একজন 2/3 ভোট না না পায়? এখানে আসলে পুরো প্রক্রিয়াটা অনেক জটিল হয়ে যায়। ধরেন এই যে 135 জন কার্ডিনাল বডির মেম্বার আছেন, ওনারা নিজেদের মতন করে নাম নির্বাচন করতে থাকেন, এবং কেউ কিন্তু জানেন না অপরজন কোন নামটা বেছে নিয়েছেন। এই প্রক্রিয়ায় আসলে 2/3 ভোট পাবেন এরকম একজন মানুষের আশা খুব কঠিন। এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসটাকে তারা সমাধান কিভাবে করে, এই জিনিসটা বোঝার চেষ্টা করি। এখানে কিন্তু ভোট একবার হয় না। ভোট এখানে যতক্ষণ পর্যন্ত 2/3 ভোটে একজনের নাম না আসবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন চলতেই থাকে। যেমন 1378 সালে একজন পোপ নির্বাচনের সময় ভোটাভুটিটা চলে 2 বছর 9 মাস ধরে। আবার 1943 সালে একজন পোপ নির্বাচিত হন, যিনি নির্বাচিত হয়েছিলেন মাত্র 3বার ভোটের পরেই। অর্থাৎ 3বার ভোটের মধ্যে দেখা গেল যে ওই লোকটা এতটাই গ্রহণযোগ্য ছিলেন ভ্যাটিকানের মধ্যে বা খ্রিস্ট ধর্মের যে সারাউন্ডিংস আছে তার মধ্যে, যে 3বার ভোট দেওয়ার পরে দেখা গেল সবচেয়ে বেশি কার্ডিনাল মেম্বাররা তাকেই বেছে নিয়েছেন। তো এগুলো ছিল খুব বেসিক কনসেপ্ট, যেটা পুরো নির্বাচন প্রক্রিয়াটা বোঝার আগে আপনাদের জানা জরুরি। এবারে আসি নির্বাচনটা আসলে কিভাবে হয়। ধরেন এই যে এখন পোপ মারা গেল, হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে এই পোপ নির্বাচনের আনুষ্ঠানিকতাটা শুরু হবে। এই আনুষ্ঠানিকতাটা শুরু হবে ভ্যাটিকানের একটা খুব বিখ্যাত জায়গা, নাম হচ্ছে সিস্টিন চ্যাপেল। এটা খুব বিখ্যাত একটা পর্যটক স্থান। ইতালিতে বা ভ্যাটিকান যারা ঘুরতেন ওই জায়গাটা সাধারণত যান। তবে পোপ নির্বাচনকালীন যে সময়টা থাকে ওই সময়টাতে ওখানে সাধারণ মানুষ তো অনেক পরের বিষয়, ভ্যাটিকানেরও এই 135 জন কার্ডিনাল মেম্বার ছাড়া অন্য আর কারো প্রবেশাধিকার থাকে না। এটা কেন করা হয়? কারণ শুধু তাই না, এর মধ্যে দেখা যায় যে যে 135 জন মেম্বার এই সিস্টিন চ্যাপেলের ভেতরে ওই সময় থাকেন, তারা ইন্টারনেট অথবা পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেন না। এটা করা হয় যেন তারা যে কোনো ধরনের রাজনৈতিক, পারিবারিক, অর্থনৈতিক বা সামাজিক চাপের বাইরে থেকে তারা তাদের পোপকে নির্বাচন করতে পারে। এবং যখন এই কার্ডিনালের মেম্বাররা এই সিস্টিন চ্যাপেলের ভেতরে একত্রিত হবেন, তখন এই সিস্টিন চ্যাপেলের মেইন দরজা বন্ধ করে দেওয়া হবে, এবং এর মানে হচ্ছে যে এর ভেতরে আর কেউ ঢুকতে পারবে না। আর এই যে দরজা বন্ধ করার পর যে জায়গাটা তৈরি হয় এটাকে বলে কনক্লেভ। এই কনক্লেভ শব্দটা আসছে মূলত একটা লাতিন শব্দ থেকে, যেটা অর্থ হচ্ছে চাবি দিয়ে বন্ধ করা কোনো দরজা। এর মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি নতুন পোপ নির্বাচন না করছেন ততক্ষণ পর্যন্ত আপনি ওই নির্দিষ্ট রুম বা সিস্টিন চ্যাপেলের নির্দিষ্ট রুমের মধ্যেই থাকবেন। এই সিস্টিন চ্যাপেলে ধরেন আগামীকালকে সবাই মিলে প্রবেশ করলো, যে কার্ডিনাল মেম্বার আছে তারা প্রবেশ করার পর তাদের প্রত্যেকের হাতে একটা করে কাগজ দেয়া হবে, এবং প্রথমবার তারা তাদের নাম লিখবেন, তারপর কিছু দোয়া দোয়া পড়বেন বা যেটাকে বলা যায় মন্ত্রের মতো কিছু একটা পড়বেন, প্রার্থনা করবেন, করে তারপর ব্যালট বাক্সে ওই কাগজটা জমা দিবেন। এই জমা দেওয়ার পরে ধরেন 135 জনের জমা দেওয়া যখন শেষ হবে, তখন কোন একজন সিনিয়র কার্ডিনাল এই ব্যালট পেপারগুলি বের করবেন, করে গুনতে থাকবেন, এবং গোনার পরে উনি দেখবেন যে আসলে কেউ 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কিনা। ওকে, যদি পায় তাহলে একটা ঘটনা ঘটে, যদি না পায় তাহলে অন্য একটা ঘটনা ঘটে। এইখানে খুব ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে ধোঁয়া সংক্রান্ত। চিন্তা করেন পোপ নির্বাচনের সঙ্গে ধোঁয়ার কি সম্পর্ক। এই সিস্টিন চ্যাপেলের বাইরে একটা চিমনির মতন আছে। আপনারা যারা ব্রিক ফিল্ড দেখছেন বা ইটের খোলা দেখছেন তারা জানেন যে ইট পোড়ানোর সময় উপর দিয়ে একটা কালো ধোঁয়া বা সাদা ধোঁয়া বের হয়, এটা আপনারা অনেকেই দেখেন। এইরকম একটা চিমনির মতন আছে সিস্টিন চ্যাপেলের বাইরের অংশে। এখানে সারা পৃথিবী থেকে কয়েক হাজার বা লাখ মানুষ এসে দাঁড়ায় থাকে। এর মধ্যে সাধারণ মানুষ যেমন আছে, সাংবাদিক আছে, অনেক বড় বড় মানুষরাও থাকে। এই চিমনি থেকে যখন কালো ধোঁয়া বের হয় তার মানে হচ্ছে পোপ নির্বাচিত হন নাই। আর যখন সাদা ধোঁয়া বের হয় তখন মনে করা হয় যে ওকে, পোপ নির্বাচিত হয়েছেন। এই কালো ধোঁয়া আর সাদা ধোঁয়ার রহস্যটা কোথা থেকে আসে? সেটা হলো, ধরেন এই যে কার্ডিনাল মেম্বার তো ভোট দিল, দেওয়ার পর যদি কেউ 2/3 ভোট না পায়, তাহলে এই পুরো ব্যালট পেপার যেগুলো আছে প্রত্যেকটা একটা চুলার ভেতরে দেয়া হয়, এবং এর মধ্যে একটা বিশেষ কেমিক্যাল মিক্স করা হয়। এই কেমিক্যালের ফলে ধোঁয়াটা কালো হয়ে যায়, এবং বাইরে দিয়ে দেখা যায় যে কালো ধোঁয়া বের হচ্ছে। তো ধরেন প্রথম একবার সবাই মিলে ভোট দিল, 2/3 ভোটে কেউ নির্বাচিত হলো না,
তার মানে হচ্ছে এবার এটা যখন পোড়ানো হবে বাইরে থেকে কালো ধোঁয়া বের হবে চিমনিতে। তো এরকম 2 বার 5 বার 10 বার যতক্ষণ লাগে, যেমন পোপ ফ্রান্সিসের ক্ষেত্রে লাস্ট যে পোপ ছিলেন ওনার ক্ষেত্রে লেগেছিল 4 বার এরকম ভোটাভুটি করা। এখন ধরো 2 বার লাগুক, 4 বার লাগুক, 10 বার লাগুক, এরকম চলতে থাকবে। ঠিক যেই মুহূর্তে এসে একটা ভোটের পরে দেখা গেল যে 2/3 সংখ্যাগরিষ্ঠতার কেউ নির্বাচিত হয়েছেন, তখন ওই ব্যালট যেগুলি আছে ওগুলিকে আবারও একসঙ্গে করা হবে এবং এটাতে একটা ভিন্ন কেমিক্যাল এবার দেওয়া হবে, যেটার ফলে সাদা ধোঁয়া তৈরি হবে। তখন তারা ওই যেহেতু নির্বাচিত হয়ে গেছে, তার মানে হচ্ছে তারা এই পুরো যে ব্যালট পেপার গুলি আছে এগুলিকে তারা চুলার মধ্যে দিয়ে ওই বিশেষ কেমিক্যাল মিক্স করে আগুন দিবে এবং বাইরে থেকে সাদা ধোঁয়া বের হবে। এবং দেখবেন যে তখন ওখানে যে মানুষগুলি থাকে তারা আনন্দে চিৎকারে ফেটে পড়ে যে আমরা আমাদের নতুন পোপ বা নতুন ফাদার পেয়ে গেছি, যিনি আমাদের এখন থেকে খ্রিস্ট ধর্মের আনুষ্ঠানিকভাবে অভিভাবক। এখন এই ভোটটা দিনে সর্বোচ্চ 4 বার হয়। এখন ধরেন যদি কি হবে, যদি 4 বারের মধ্যেও একটা নাম না উঠে বা 2/3 সংখ্যাগরিষ্ঠতা না পায়, পরের দিন আবার হবে। সাধারণত দিনে 3 থেকে 4 বার করে নির্বাচন হতে থাকে। আর আপনাদের কিন্তু ইতোপূর্বে আমি বলেছি যে এমনও হয়েছে 2 বছর 9 মাস ধরে ভোটাভুটি হয়েছে, তাও সকল কার্ডিনাল মিলে 2/3 সংখ্যাগরিষ্ঠতার একজনকে বেছে নেওয়া সম্ভব হয় নাই। যাই হোক, নেক্সট এইবারের ভোটাভুটিতে কি হবে এটা তো আমি জানি না, আমি কোনো কিছু প্রেডিক্টও করতেছি না, বাট পুরো প্রক্রিয়াটা হচ্ছে এইরকম। এবং এর মধ্য দিয়ে মূলত খ্রিস্টানদের পোপ নির্বাচিত হয়ে থাকে। বাট নির্বাচিত হয়ে যাওয়ার পরে এই যে সাদা ধোঁয়া বের হলো, তারপরে যিনি নির্বাচিত হবেন তার সম্মতি নেওয়া হবে যে তিনি পোপ হিসেবে দায়িত্ব পালন করতে রাজি কিনা। উনি সম্মতি দেওয়ার পরে ওনাকে নিয়ে ভ্যাটিকানের আরেকটা বিখ্যাত প্লেস আছে, সেন্ট পিটার্স ব্যাসিলিকা। এইটা হচ্ছে ধারণা করা হয় যে সেন্ট পিটার এখানে থেকে তার দায়িত্ব পালন করেছিলেন। এই সেন্ট পিটার হচ্ছেন আবার যিশুর একজন শিষ্য এবং তিনি ছিলেন ভ্যাটিকানের প্রথম পোপ। তার নাম অনুসারে এটাকে নামকরণ করেছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা। ওই সেন্ট পিটার্স ব্যাসিলিকার একটা বিখ্যাত বারান্দা আছে, যেটার সামনে কয়েক লাখ মানুষ, খ্রিস্ট ধর্মের ধর্মপ্রাণ যে মানুষ আছে তারা এসে ভিড় করে দাঁড়ায় থাকে নতুন পোপকে দেখার জন্য। তাকে ওই বারান্দায় নিয়ে যাওয়া হয়, তার আগে তাকে একটা সাদা পোপের যে ড্রেস আছে ওইটা পরানো হয়, সেই সাথে তাকে একটা স্পেশাল জিনিস দেয়া হয়, সেটা হচ্ছে একটা আংটি। এই আংটিটাকে বলা হয় দ্য রিং অফ দ্য ফিশারম্যান, মানে ফিশারম্যান বা একজন জেলের আংটি। তো এই আংটিটা কেন দেয়া হয়? কারণ হচ্ছে সর্বপ্রথম যে পোপ অর্থাৎ সেন্ট পিটার, উনি পেশায় একজন জেলে বা মাছ ধরার লোক ছিলেন। তো উনি হাতে একটা আংটি পরতেন এবং এই যে একটা লেগেসি ঐতিহ্য এটাকে বহন করার জন্য তার এই হাতে পরার আংটিটা উনি ওনার পরবর্তী পোপকে দিয়ে যান মৃত্যুর আগে। তারপরের পোপ আবার তারপরের পোপকে দিয়ে যায়। এরকম করে প্রায় 2000 বছর ধরে চলমান একটা ঐতিহ্য। এই যে সর্বশেষ পোপ ফ্রান্সিস মারা গেলেন, উনি এই আংটিটা ওনার কাছ থেকে খুলে রাখা হবে এবং এটা পরবর্তী যিনি পোপ হবেন তার আঙুলে এটা পরায় দেয়া হবে, ওই দ্য রিং অফ দ্য ফিশারম্যান যে আংটিটা আছে সেটা। এটা পরিয়ে তাকে তার ড্রেস আপ করায় তারপর সেন্ট পিটার্স ব্যাসিলিকার সেই বিখ্যাত বারান্দায় নিয়ে আসা হবে। তারপর তার জনতার সামনে তাকে পরিচয় করায় দেওয়া হবে এবং তিনি হাত তুলে সমগ্র জনতাকে তখন ওই মুহূর্তে আশীর্বাদ করবেন বা তাদের জন্য প্রার্থনা করবেন। এভাবেই মূলত নতুন পোপ নির্বাচিত হয়। এবং মোটামুটি এই হচ্ছে সংক্ষিপ্তভাবে বলতে গেলে পুরো প্রক্রিয়াটা। দেখা যাক এবার কে কে পোপ হন, পরবর্তীতে যিনি পোপ হন তাকে নিয়ে আমরা হয়তো বা আলোচনা করব। আর এই ছিল আজকের ভিডিও। বাই দ্য ওয়ে বলে রাখি যে আমার এই ভিডিওর উদ্দেশ্য কিন্তু কাউকে খ্রিস্ট ধর্ম উদ্বুদ্ধ করা বা এরকম কিছু না, জাস্ট একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আমি জানলাম নতুন করে, ওই ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করা। তো পরবর্তী ভিডিওতে আরো হয়তো অনেক ইন্টারেস্টিং কিছু নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে, গল্প হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে। এছাড়াও কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।